আসসালামু আলাইকুম। নাটোরের কৃষক এখন ঘরে ঘরে সোনা ফলায়। ঘরে ঘরে যে সোনা ফলানো হয় এটাকে পেঁয়াজ বলা হয়। পেঁয়াজ চাষের মাধ্যমে সোনার সাথে তুলনা করা হয়েছে আলহামদুলিল্লাহ। নাটোরের কৃষকরা পেঁয়াজ চাষ করে এবং সেখানে বীজ বপন করে, বীজ থেকে চারা উৎপাদন করে, চারা থেকে পেঁয়াজ উৎপাদন করে। তাহলে একেবারে সেই সেই রুট পদ্ধতি থেকে একেবারে পেঁয়াজ চাষ, এবং সেটা সনাতন পদ্ধতিতে চাষের মাধ্যমে আসে আধুনিক সাফল্যতা। এটা হলো সনাতন পদ্ধতিতে এই পেঁয়াজ চাষ হচ্ছে এবং পেঁয়াজ চাষের মাধ্যমে আসতেছে আধুনিক সফলতা। আজকে আপনাদেরকে এই বিষয়ে দেখাবো কীভাবে পেঁয়াজ চাষ এবং রোপণ পদ্ধতি। আপনারা দেখুন, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। দেখেন, আমরা আবার সেই 15 থেকে 20 দিন পর। আসসালামু আলাইকুম। আমি একজন কৃষক, কৃষি উদ্যোক্তা আতিকুর রহমান আতিক, একাধিকবার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার কৃষক। আজকে আপনাদের সঙ্গে যে বিষয় আজকে আলোচনা হবে, আমার এক বড় ভাই কৃষক। এটা এই জায়গাটার নাম হচ্ছে কোন এলাকায় ভাই? এটা সেনবাগ দক্ষিণপাড়া। আমার শ্রদ্ধেয় বড় ভাই লেখাপড়া শেষ করার পরে চাকরি না করে কৃষিতে তার আত্মনিয়োগ করেছে। আজকে যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো কালো, দেখতে কালো, কিন্তু এটা গোল্ড, ব্ল্যাক গোল্ড। এটা হলো ব্ল্যাক গোল্ড। এটাই হলো পেঁয়াজের বীজ। এটা আমাদের মেটাল বলে পরিচিত। হ্যাঁ, এই কৃষক ভাই আমরা এটা আজকে এখানে বীজতলা জমি এটা রেডি করতেছে। এই বীজতলা থেকে চারা হবে, চারা থেকে পেঁয়াজ হবে, এই পেঁয়াজ গোটা দেশে ছড়িয়ে পড়বে। সেইটাই হলো আমাদের কৃষক ভাইরাই কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা এই কৃষি কাজ করে পাচ্ছি না রাষ্ট্রীয়ভাবে, জাতীয় পর্যায়ে কোনো রকমের সহযোগিতা। নিজ উদ্যোগে এই চাষগুলো আমার কৃষক ভাইরা করতেছে। তাই কৃষি সেরা, এই পেশায় সেরা। এটা আমাদের গর্বের পেশা, অহংকারের পেশা, কারণ আমরা মানুষের মুখে অন্নদাতা, তাই না? তো ভাই, আপনার নাম এবং আপনার পরিচয় দিয়ে শুরু করেন। আমার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা। আমি অল্প কিছুদিন, কয়েক বছর যাবত কৃষির সাথে পুরোপুরি জড়িত। যাক আলহামদুলিল্লাহ। আগে অনেকভাবে প্রাইভেট কোম্পানিতে সার্ভিস করছি। সব মিলে দেখা গেল কৃষিটাই ভালো। আর কৃষিটাই হচ্ছে সবচেয়ে হালাল রুজি, শ্রম বেশি। তবে বাস্তবে সেটা হচ্ছে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে কৃষিকাজ করা একটা উপজাতির অংশ বিশেষ, বা তার চাইতে একটু নিচুই বলা যায়। অর্থাৎ কৃষককে কোনোভাবেই রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে মূল্যায়ন করা হয় না। অথচ এই কৃষক এত পরিশ্রম করে অনেক সময় লাভের মুখ দেখে, অনেক সময় দেখেও না, অনেক সময় লসও থাকে। কিন্তু আমি যদি আপনাকে বলি এখন যে কৃষি যে একটা গর্বের এবং অহংকারের পেশা, এটা আমরা জানি না, কিন্তু কৃষক হিসেবে জানি না। কেন জানেন? একজন ডাক্তারের আয় রোজগার বৃদ্ধি হয়, মানুষের অকল্যাণ কামনা করে। মানুষ যখন রোগ বালায় অসুস্থ হয়, তখন তার আয় বৃদ্ধি হয়। যখন একজন উকিল বা একজন পুলিশ কর্মকর্তার আয় বৃদ্ধি হয়, তখনই যখন একজন দেশে যখন আইন শৃঙ্খলার অবনতি ঘটে, দ্বন্দ্ব ফেসাদ বাড়ে, তখন তাহলে মানুষের অকল্যাণ কামনা করে তাদের আয় হয়। আর একজন কৃষকের আয় কখন হয় জানেন? যখন দেশে ফসল হওয়ার পর দেশ যদি সমৃদ্ধশীল হয়, দেশ যদি সুস্থ সবল এবং ভালো থাকে, তখন আমাদের বৃদ্ধি হয়, তখন আমরা পণ্যের দাম ভালো পাই। তাই আমরা বলতে পারি যে মানুষের কল্যাণ কামনা করে আমাদের আয় হয়। আর অন্যান্য পেশা আছে, তাদের অকল্যাণ কামনা করে তাদের আয় হয়। যখন যা বলবেন, ডাক্তার সাহেব আপনার কেমন হচ্ছে, বলছে যে আমার এখন রোগী কম, তো ব্যবসা ভালো না। আর একজন কৃষককে বললে, যদি বলে যে দেশে হরতাল নাই, অবরোধ নাই, দেশ ভালো চলতেছে, তাহলে আমি 10 টাকা বেশি পাচ্ছি। তাহলে কৃষক মানুষের কল্যাণ কামনা করে আয় বৃদ্ধি করে। তো যাই হোক, তাই আমরাই সেরা, আমরাই গর্বিত, কৃষকই সেরা। আজকে আপনার সঙ্গে যে বিষয়ে কথা বলবো, এই যে এখানে আমাদের এই যে এই ভাই এই যে দেখাচ্ছে, এই যে এখানে হলো পেঁয়াজের বীজ, তাই না? পেঁয়াজের বীজতলা এটা করছেন। বীজতলা। এটা প্রথমে কয়টা চাষ দেওয়া হয়েছে ভাই? এটা প্রথমে 2টা, পরে 2টা, মোট 6টা চাষ দেওয়া হয়েছে। হ্যাঁ, 6টা চাষ দিয়ে এগুলো সব করার পর। হ্যাঁ, আচ্ছা, করার পরে আপনার এখানে কালো কালো যে বীজগুলো দেখতেছি, এগুলানি তো বীজ না? হ্যাঁ, এগুলো বীজ। এটা তো ছিটানো আছে। আচ্ছা, প্রথমে দেওয়ার পরে ওই আপনার হচ্ছে যে কি বলে ওটাকে, বেড করে নিছেন না, লম্বা লম্বা আড়াআড়ি ভাবে? হ্যাঁ, ওই যে দাগ ওইদিকে ওই যে কিছুটা আংশিক মানে হইছে পূর্ব দিকে। হ্যাঁ। আচ্ছা, এই যে এটা কি, এটা দিয়ে কি করতেছেন? এটা দিয়ে এই যে একটু বড় ঢেলগুলা একটু গোছ করে না, মাটিটা সমান করা। আচ্ছা। এটা তোলার কারণে এই যে মাটিগুলান বড় বড় ঢালগুলান আসার পর এখানে একটা আল প্রকৃতির হয়ে গেল, তাই না? আচ্ছা। দেখেন, কৃষির ভালোবাসা কি। আমার ছোট্ট মেয়েও বলছে, বাবা আমি তোমার সঙ্গে যাবো। এটা নিয়ে আমি কৃষি। আচ্ছা, এটা করার পরে আবার কি ওই পাশে দিয়ে দিবেন? দেন একটা বেডে কি করে বীজতলা ছিটাচ্ছেন আমরা একটু দেখি। এবং যারা নতুন ভাই আছে, আসলে সব অঞ্চলের লোকেরা তো আপনার এইভাবে দেওয়ার পরে তারপরে যেমন দেখি এদিকে ছিটিয়ে দিলাম ওই পাশ থেকে। ভাই আস্তে যেতে হবে। এটা হলো সরায় দিয়ে দিবেন, তাই না? তারপরে আবার ওপাশের মাটি আচ্ছা আবার এর উপর উঠায় দেব। আচ্ছা, এটা ছিটানো হয়ে গেল বীজটা, তাই না? এরপর কি একটু হালকা করে খুঁজে দিচ্ছেন না? এইভাবে এটা এখন এটা খুবই সনাতন পদ্ধতি, পাদে খুঁজে দেওয়া। এখন রুলার বা ওই যে বিভিন্ন সিস্টেম। এরপর কতটুকু পরিমাণ মাটি দিবেন এখন একটু দেখান। এরপর মাটিটা 1 ইঞ্চি পরিমাণ। আচ্ছা, সর্বোচ্চ ওই বীজের উপর 1 ইঞ্চি পরিমাণ মাটি দেওয়ার পরে আবার ওই মাটিটা হাত দিয়ে। আচ্ছা, বেশিও দেওয়া যাবে না, তাই না? পরিমিত একটা 1 ইঞ্চি পরিমাণ। আচ্ছা, এখন করণীয় কি কাজটা? এখন মাটিটা সমান করে দিয়ে একটু এই সাইডটা একটু দেখা দেন কিভাবে ইয়া করতেছেন। আচ্ছা, মাটিটা যেন সব জায়গায় পড়ে এবং বড় ঢেল থাকলে সেগুলো বীজের গাছে ব্যাঘাত করতে পারে। আচ্ছা, এটা দেওয়া হয়ে গেল, তাই না? বাবা তুমি কৃষক হবে, কি হবে? দেখো, তোমার আঙ্কেলেরা বীজ বপন করতেছে, এখান থেকে চারা গজাবে, তারপরে গাছ হবে,
ফল হবে, তারপর এখান থেকে রান্নার ঘরে যাবে, তারপর আমরা খাবো। হুম হুম আচ্ছা, এই প্রক্রিয়া শেষ। এখানে কি সার ব্যবহার করছেন না জৈব সার? একটা জিনিস দেখতেছি, এটা কি? এটা গোবর সার। ও, এই যে এটা হলো গোবর, গোবর। বাড়ির গরুর গোবর, তাই না? গোবর, হ্যাঁ। এটাই হলো উৎকৃষ্ট মানের জৈব সার জমি তৈরি করার যে পদ্ধতিতে, তাই না? হ্যাঁ, গোবর দেওয়া আছে প্রথমে, তারপরে তো রাসায়নিক সার, বিষ অল্প মাত্রায় দেওয়া আছে, তাই না? হ্যাঁ, গোবর দেওয়ার কারণে একটু কম দেওয়া। গোবর না দিলে তো আসলে কার্যকারিতা আসবে না। এটা দেওয়ার পর আপনার কয়দিন পর এখানে পানি দেওয়া লাগবে? এটা মোটামুটি 20 থেকে 22 দিন। 20 থেকে 22 দিন পর হালকা পরিমাণ পানি। হ্যাঁ। আর এই চারা গোজায় আপনার লাগানোর সময়কাল আসতে কতদিন সময় লাগবে? 45 দিন, 40 থেকে 35 থেকে 45 দিনের মধ্যে লাগানো উত্তম। আচ্ছা আচ্ছা। এখন এই চারা যেটা হয়ে গেল, কথাটা বুঝতে পারছেন? হয়ে যাওয়ার পর এই বেড থেকে আবার ইয়েতে যাবে, ডাইরেক্ট জমিতে যাবে যেখানে লাগানো হবে, তাই না? এটা হলো চারার হলো চারার, বেড, হ্যাঁ, এটা হলো চারার, নার্সারি প্রজেক্ট, হ্যাঁ, যেটাকে বলা হয় বীজতলা। বীজতলা এটা। আচ্ছা, এরপরে আমাদের কাজ শেষ। এখন বীজটা কি কোথা থেকে সংগ্রহ করছেন? এই বীজটা আমি ইনুস ভাইয়ের কাছ থেকে ও নিয়েছি। আচ্ছা, মানে আমাদের গৃহস্থরা যারা আর কি, এক কথায় হ্যাঁ। বলি পারিবারিকভাবে, তাদের এখান থেকে। আর এই রোপণের আজকে তারিখটা কয় তারিখ? আজকে- উপযুক্ত সময়টা কোন মাস? এটা উপযুক্ত উত্তম সময় চলতেছে নভেম্বর, মানে নভেম্বরের মাঝামাঝি থেকে উত্তম সময়। উত্তম সময়। ও আচ্ছা আচ্ছা, এটা নভেম্বরের মাঝামাঝি থেকে হ্যাঁ, উত্তম এবং সময়। জানুয়ারি প্রথম থেকে 15 দিনের মধ্যে লাগানোর উত্তম তো যে সমস্ত নতুন উদ্যোক্তা ভাই যারা আছে, কৃষির সাথে জড়াতে চায়, তাদের জন্য, যারা শিক্ষিত, লেখাপড়া শেখার পরেও বেকার আছে, তাদের উদ্দেশ্যে আপনার ধারণা কি যে পেঁয়াজটা তো একটা ঔষধি গুণসম্পন্ন এবং এটা বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব? এখান থেকে কি একজন উদ্যোক্তা যদি মনে করে আমি 2 থেকে 3 বিঘা চাষ করব, তাহলে এখান থেকে তার বাৎসরিক যে একটা আয়, সেটা দেখে চলা সম্ভব কিনা? হ্যাঁ, সম্ভব। সঠিক ফলন পেতে হবে, সঠিক পরিচর্যার মাধ্যমে সঠিক মানে ফলন আগে আদায় আমি করতে বুঝতে হবে। পারছি আপনার কথাটা এটাই যে একজন উদ্যোক্তা হতে গেলে তাকে আগে প্রথমে প্রশিক্ষিত হওয়ার পরে, এই বিষয়ে জ্ঞান অর্জন করার পরে যদি কাজ করা যায়, তবে কেন সফলতা আসবে। হ্যাঁ, আর পেঁয়াজ এমন একটা জিনিস যে যেই সময় যেটা দরকার হুম। তখনই দিতে হবে। সেচ যখন দরকার, হ্যাঁ। মানে 2 দিন 5 দিন দেরি করা যাবে না। কীটনাশক একই অবস্থা। এটা হলো এই জন্য- কোদাল, স্থানীয়ভাবে হ্যাঁ, এটার প্রয়োজন আছে। তাহলে এটা বীজতলা করতে হলে কোদালের প্রয়োজন আছে, পাট কোদাল পাট যেটাকে বললাম, কোদালের এটার প্রয়োজন আছে। হ্যাঁ। তো আজকে এই পর্যন্তই। আবার যখন চারা গোজাবে, তারপর আবার আপনার সঙ্গে এসে দেখবো যে কি পরিমাণ চারাটা গোজালো। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে মোস্তফা ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সালাম। ফিরে আসলাম যে জমিতে আমরা পেঁয়াজের বীজ ফেলিয়েছিলাম, আপনাদেরকে দেখাইছিলাম। আজকে 15-20 দিন পরে এসে দেখাচ্ছি যে দেখেন কিভাবে আমাদের এই চারাগুলো গোজাইছে। পেঁয়াজের বীজ, এগুলো বীজ থেকে যে চারাগুলো, এটা বীজতলা বলা হয়। এটা লক্ষ্য করে দেখুন, এই যে ঘন করে দেওয়া আছে। আর একটু কাছে ক্লোজ করে দেখাও, আসো। হ্যাঁ, এই যে দেখো, যে এই যে বীজতলা আমাদের বেদ, আমরা দেখাইছিলাম যে কিভাবে পেঁয়াজের বীজতলায় আমরা যখন বীজ ফেলাই, এটা কেবল বয়স হলো 15 থেকে 20 দিন হয়েছে, আর 1 সপ্তাহ পরে এটা লাগানোর উপযুক্ত হয়ে যাবে। লক্ষ্য করে দেখেন, আমি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এই যে এদিকে দেখেন, সুন্দর করে প্রতিটা বেডে আমাদের সারি 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 এই বীজগুলো ফেলানো ছিল এবং সুন্দর গাছ হয়েছে। লক্ষ্য করে দেখেন, এই যে চারাগুলো দেখেন, একেবারে নি করে দেখেন, একেবারে সুন্দর। এটা এখন লাগানোর উপযুক্ত, আর 1 সপ্তাহ পরে আমরা এটা লাগাবো। তাহলে আমরা আপনাদেরকে পেঁয়াজের বীজ মাটিতে ফেলানো এবং গাছ রেডি হওয়া পর্যন্ত আপনাদেরকে দেখালাম। এর পরের প্রোগ্রামে আমরা দেখাবো যে যখন এই চারাগুলো হয়ে যাওয়ার পরে সিডবেড থেকে যখন আমরা পেঁয়াজের জন্য জমিতে চাষ করব, লাগাবো, সেই সময়টা আবার পরের প্রোগ্রামে আপনাদেরকে দেখাবো লাগানো পদ্ধতি। তো আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমরা এই পেঁয়াজের সেই এখন আপনাদেরকে দেখালাম এ পর্যন্ত চারা উৎপাদন পদ্ধতি, এবং এরপর এই চারা থেকে আমাদের জমিতে যাওয়ার পর পেঁয়াজ উৎপাদন হবে। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আপনারা আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের সাথে থাকুন, তাহলে প্রতিনিয়ত আমরা উচ্চ মূল্যের ফসল আমাদের এই চ্যানেলে সবসময়ের জন্য আলোচনা করে থাকি এবং যা উৎপাদন করে থাকি সেটা আপনাদেরকে জানিয়ে থাকি। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আসসালামু আলাইকুম।